ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো চুক্তি ছাড়াই আলাস্কায় শেষ হলো ট্রাম্প পুতিন বৈঠক। আলোচনায় অগ্রগতির দাবি ট্রাম্পের। উৎসব মুখর ভোট আয়োজনে প্রস্তুত সরকার, জানালেন ধর্ম উপদেষ্টা। বিলম্বিত হবে না নির্বাচন, বললেন প্রেস সচিব। ডাকসু নির্বাচন ঘিরে ছোট সংগঠনগুলোর মাঝে চলছে জোট গঠনের দর কষাকষি। বড় সংগঠনগুলো ব্যস্ত প্যানেল নির্ধারণে। চট্টগ্রামের বাকলিয়ায় একটি জুট কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। খুলনার রূপসা কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে 16 লাখ টাকা ডাকাতি, জড়িত সন্দেহে এখনো কাউকে ধরতে পারেনি পুলিশ। এবং পদ্মায় পানি বেড়ে কুষ্টিয়া দৌলতপুরের নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী 60,000 মানুষ তলিয়েছে ফসলি জমি। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালের সাথে আছি আমি আফ্রোদিতি মোশাররফ পার্বণ। এবার বিস্তারিত। কোনো চুক্তি ছাড়াই শেষ হলো ট্রাম্প পুতিনের ঐতিহাসিক আলাস্কা বৈঠক। শুক্রবার টানা 3 ঘন্টা আলোচনা হলেও ইউক্রেন যুদ্ধবন্ধে সমঝোতার পৌঁছাতে ব্যর্থ দুই নেতা। জয়েন্ট বেস এলমেন্ডর্ফ রিচার্ডসনে বৈঠক শেষে একটি গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনার ঘোষণা দিয়েছেন ট্রাম্প পুতিন। আলাদা সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, একটি চুক্তি অর্জনের পথ উন্মোচন হয়েছে। ফোন আলাপে দ্রুতই ইউক্রেন ও ন্যাটো মিত্রদের এ নিয়ে আলোচনার কথা জানান তিনি। একই সুরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে 2022 সালে যুদ্ধ শুরু হতো না। এ সময় রাশিয়ার স্বার্থ বিবেচনায় রেখে শান্তির পথ অনুসরণের ইঙ্গিত দেন তিনি। এতে ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়ন বাধা হয়ে দাঁড়াবে না বলে আশাবাদ ব্যক্ত করেন রাশিয়ান প্রেসিডেন্ট। বলেন, যুদ্ধ বন্ধে নিরসন করতে হবে মূল কারণগুলো। এছাড়া পরবর্তী বৈঠক মস্কোতে আয়োজনের প্রস্তাব দেন পুতিন। নির্বাচন বানচালে নানা ফাঁদ পাতা হচ্ছে বলে মনে করেছে বিএনপি। নেতারা বলছেন, ভোটের ফল গণনার আগ পর্যন্ত সংশয় রয়েছে। কারো পাতা ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের সতর্ক করেন তারা। জনগণ ভীত সন্ত্রস্ত হয় এমন কার্যক্রম থেকেও নেতাকর্মীদের বিরত থাকার আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভার। এতে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, যারা 71-এর স্বাধীনতা বিরোধী ছিল তারা নির্বাচন বানচাল করতে চাইলে তার দায় সরকারকে নিতে হবে। 5 আগস্টের পর আবার যেই কথাগুলো দলের নেতাকর্মী জনগণের জন্য বলেছেন, সেই কথাগুলো যেন আল্লাহ পাক জনগণের ভোটে সরকার গঠন করে এই কথাগুলো পালন করতে পারে। এদিকে সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিলের। এতে যোগ দেন বিএনপির সিনিয়র নেতারা। এ সময় নেতাকর্মীরা মনে করিয়ে দেন গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়ার আত্মত্যাগের কথা। দাবি জানান, ফ্যাসিস্ট সরকারের আমলে খালেদা জিয়াকে যারা নির্যাতন করেছিল তাদের বিচারের। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনে ওনার উপরে কতটুকু নিপীড়ন হয়েছে, কতটুকু অত্যাচার হয়েছে, কারা কারা এর সঙ্গে দায়ী, তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি এবং মনে করি। আগামী দিনে খালেদা জিয়ার হাত ধরেই গণতন্ত্রের উত্তরণ হবে, যার হাল ধরবেন তারেক রহমান বলে প্রত্যাশা নজরুল ইসলাম খানের। 5 সালের পরিবর্তে গণতন্ত্র এনেছিলেন জিয়াউর রহমান। সামরিক স্বৈর শাসনের গরস্থানে গণতন্ত্র রচনা করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর এই ফাঁসিবাদের জায়গায় গণতন্ত্রের সূচনা করবেন আবার জনাব তারেক রহমান। আর গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 24-এর অভ্যুত্থানের পরে সুযোগ তৈরি হলেও গণতন্ত্র এখনো হাতের নাগালের বাইরে। এই নির্বাচন সম্পন্ন হওয়া, ভোটের গণনা, ভোটের ফলাফল গণনার আগ মুহূর্ত পর্যন্ত জাতির কাছে একটা সংশয় আছে। নির্বাচন হবে তো, অর্থাৎ একটা ষড়যন্ত্র চলমান আছে নির্বাচনকে বানচাল করার জন্য। এ সময় সব ষড়যন্ত্র মোকাবেলা করতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। জাতীয় নির্বাচনকে ঘিরে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফমা খালিদ হোসেন। শুক্রবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউরের ঘর এলাকায় অদ্বৈতাচার্য মন্দির কমপ্লেক্সের নির্মাণ কাজ পরিদর্শন ও মতবিনিময় শেষে তিনি একথা বলেন।
ধর্ম উপদেষ্টা জানান, সরকার জাতীয় নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করেছে। নির্বাচন কমিশন সে অনুযায়ী কাজ করছে। ফেব্রুয়ারিতে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট সব বাহিনী প্রস্তুতি সম্পন্ন করেছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন সরকার নির্বাচনের একটা রোড ম্যাপ ঘোষণা করেছেন এবং ইলেকশন কমিশন ওই রোড ম্যাপ অনুযায়ী বাকি কাজগুলো সম্পূর্ণ করবে। তো আমরা আশাবাদী, ইতিমধ্যে পুলিশের ট্রেনিং, সেনাবাহিনীর কতজন লোক থাকবে, পুলিশের বিন্যাস, এগুলো কাজ শুরু হয়েছে পূর্ণোদ্যমে। তো আমাদের প্রত্যাশা আমরা ঘোষিত সময়ে তারিখে আমরা জাতীয় নির্বাচন সম্পন্ন করতে পারব। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে, এমন কোনো শক্তি নেই নির্বাচনকে বিলম্বিত করতে পারে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার মাগুরায় শহীদ রাব্বি ও শহীদ আলামিনের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, পুরো জাতি এখন নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের সরকারি সংস্থাগুলো সম্মিলিতভাবে প্রস্তুতি নিচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ডিসেম্বর মাসে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এই বর্ষা মৌসুম শেষ হলে পাড়া মহল্লায় নির্বাচনের হাওয়া লাগবে বলেও আশা করেন তিনি। বর্ষাটা শেষ হবে আর দেখবেন যে পাড়ায় মহল্লায় নির্বাচনের আমেজ নেমে এসছে। যারা যারা প্রসপেক্টিভ ক্যান্ডিডেট তারা দুয়ারে দুয়ারে যাবেন ভোটের জন্য। ভোটের একটা পাড়ায় পাড়ায় আপনি দেখবেন যে তারা তাদের নির্বাচনী অফিসগুলো করছেন এবং এইটার আমেজটা সব জায়গায় আসবে। যখনই আমেজটা সব জায়গায় আসবে, আমরা নিশ্চিত যে পুরো জাতি তখন মানে কারো মনে যদি কোনো সন্দেহ থাকে সেই সন্দেহটুকু চলে যাবে। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং রোজার আগে হবে। 6 বছর পর আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। এই নির্বাচন ঘিরে বিভিন্ন ছাত্র সংগঠন এবং সম্ভাব্য স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা এখন ব্যস্ত সময় পার করছেন। ছোট সংগঠনগুলোর মাঝে চলছে জোট গঠনের আলোচনা ও দর কষাকষি। বড় সংগঠনগুলোর কোনো ধরনের জোটে আসার সম্ভাবনা না থাকলেও প্যানেলে কাকে কোন পদে রাখা হবে তা নিয়ে চলছে হিসাব নিকাশ। ইউসুফ ভুঁইয়ার রিপোর্ট। ডাকসু নির্বাচনের তোড়জোড়ে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রায় 6 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। এরই মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা। ইসলামী ছাত্র আন্দোলন ছাড়া এখনও নির্বাচনে কেউ প্যানেল ঘোষণা করেনি। তবে শীর্ষ পদগুলোয় কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন সেটি প্রায় চূড়ান্ত করেছে ছাত্র সংগঠনগুলো। ডাকসু নির্বাচন ঘিরে ছাত্র সংগঠনগুলো ও স্বতন্ত্র প্রার্থীরা বর্তমানে প্যানেল গোছাতে ব্যস্ত সময় পার করছেন। এবারের ডাকসু নির্বাচন 8টি প্যানেলে হতে পারে, যার মধ্যে থাকছে জাতীয়তাবাদী ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র শিবির, ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্র জোটের প্যানেল। এর বাইরে ডাকসু ফর চেঞ্জ ও স্বতন্ত্র আরও 2টি প্যানেল হতে পারে। প্যানেলগুলোই শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এমন প্রার্থীদের নাম প্রায় চূড়ান্ত। তবে কে কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা নিয়ে এখন চলছে দর কষাকষি। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বলছেন, শিক্ষার্থী বান্ধব প্রার্থীকেই নির্বাচিত করবেন তারা। ঢাকা ইউনিভার্সিটিতে যেই সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলো যেন শিক্ষার্থীদের প্রতিনিধি করে, তারাই হচ্ছে আমার মনে হয় যে ঢাকা ইউনিভার্সিটির ডাকসুতে বসার একটা অধিকার রাখে। প্রতি বছরই ডাকসু নির্বাচনটা হোক, প্রয়োজনে ক্যালেন্ডার ওয়াইজ বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে প্রয়োজনে এটা অন্তর্ভুক্ত করা যায় যে প্রতি বছর এই সময় তফসিল ঘোষণা করা হবে, এই সময় নির্বাচনটা হবে। এদিকে নির্বাচন বানচালের শঙ্কা করছেন কেউ কেউ। এমনটি হলে তা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণাও দেন তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভিতরে থেকে এবং বিভিন্ন বলয় থেকে ডাকসু না হওয়ার জন্য অনেকগুলো ফ্যাক্টর কাজ করতেছে। কেওয়াজ লাগে ডাকসু নির্বাচনটাকে বানচাল করা এবং এই ধরনের প্রক্রিয়া তো চলমান থাকবে। কেউ নিজে ভয় পেয়ে ডাকসুকে বানচাল করা কিংবা ডাকসু পিছিয়ে দেওয়া কিংবা এই ধরনের কোনো প্রচেষ্টা যদি কেউ করে, আমরা আশা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই সম্মিলিতভাবে তাদেরকে বয়কট করবে। তবে ডাকসু নির্বাচন কমিশনের প্রধান জানান, কোনো ধরনের ধোঁয়াশা নয়, সঠিক সময় হবে নির্বাচন। আমরা সেই ধরনের কোনো ধরনের ধোঁয়াশা আমাদের
যারা এখানে আসছে তাদের ভিতর দেখিনি। আমরাও চাচ্ছি ডাকসু যেহেতু তাদেরই প্রত্যাশা, চমৎকার একটা পরিবেশ, এই ধরনের একটা সুযোগ সবসময় আর তৈরি হয় না। কোনো দিক থেকে কারো কোনো চাপ নাই, চাপমুক্ত একটা পরিবেশে আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা চমৎকার একটা ডাকসু করতে পারবে, এটাই তো প্রত্যাশিত। সব ঠিক থাকলে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রামের বাকলিয়া একটি ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। শুক্রবার দিবাগত রাত ১:৩০টার দিকে জুটের গোডাউনে আগুন লাগে। পরে তা পাশেই থাকা একটি ভাঙাড়ি প্লাস্টিক কারখানায় ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, জুট গোডাউনে আগুন লাগার পর তা আশেপাশের দোকান ও বসতবাড়িতে দ্রুত ছড়িয়ে পড়ে। রাত ২টার পর আগুনের তীব্রতা বাড়তে থাকে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। তবে এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন। এই ঘটনায় ঠিক কত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খুলনার রূপসায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। গতরাতে কৃষি ব্যাংকের রূপসাঘাট শাখায় এ ডাকাতির ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাত ১০টার দিকে নিরাপত্তা প্রহরী ব্যাংকের মূল গেটের কলাপসিবল গেটের তালা কাটা দেখে চিৎকার করতে থাকে। পরে স্থানীয়রা এগিয়ে এসে ঘটনাটি রূপসা থানাকে জানায়। ব্যাংকের ম্যানেজার কামরুল ইসলাম জানান, ভল্টে ১৬ লাখ টাকার বেশি ছিল, যার প্রায় পুরোটাই চুরি হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশ জানায়, চুরির সময় সিকিউরিটি গার্ড ছিল না। তবে এই ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। আমাকে 10টা-17 ফোন দিয়েছে একটা সিকিউরিটি, তখন আমি আসছি। আসার পরেই দেখতেছি আপনারা যেটা দেখতেছেন 16,16,000 টাকা ছিল। মানে 1500 টাকা আছে, 1420 টাকা আছে, আর নাই, সব নিয়ে গেছে। প্রাথমিকভাবে আমাদেরকে মনে হচ্ছে যেহেতু আজকে ছুটির দিন ছিল, স্বাভাবিকভাবেই যারা ব্যাংকের কর্মকর্তা কর্মচারী তারা বাইরে ছিল। এই সুযোগে হয়তোবা কিছু কতিপয় দুষ্কৃতিচারী চোর বা তারা আসলে এই সুযোগটা নিয়ে কিছু টাকা পয়সা চুরি করছে। রাজধানীর বনানীতে অবৈধ ফ্রেন্ডস কমিউনিটি ক্লাবে অভিযান চালিয়ে ৩১ বোতল বিদেশি মদ ও ৫২ বোতল বিয়ার জব্দ করেছে পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বনানীর ফ্রেন্ডস কমিউনিটি ক্লাবে অভিযান চালায় বনানী থানা পুলিশ। পুলিশের দাবি, অভিযানকালে কোনো ব্যক্তির উপস্থিতি না পাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে জব্দ করা হয়েছে বেশ কিছু মাদকের আলামত। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। আমাদের সাব ইন্সপেক্টর সোর্সের মাধ্যমে সংবাদ পাই যে ফ্রেন্ডস ক্লাবে অবৈধভাবে কিছু মদ, কিছু বিয়ার সংরক্ষিত আছে। মানে বিভিন্ন প্রকারের মদ আমরা ৩১ বোতল হলো মদ আমরা জব্দ করি, আর বিভিন্ন প্রকারের ৫২টি বিয়ার আমরা জব্দ করি। এই কোনো আসামি গ্রেপ্তার করা সম্ভব হয় নাই। আর আমরা এখন আমাদের সাব ইন্সপেক্টর সিদ্দিক নিজেই বাদী হয়ে একটা মামলা আমরা প্রক্রিয়াধীন আছে। দেখছেন সংবাদ সকাল। ফারাক্কার বিরূপ প্রভাবে পদ্মায় পানি বেড়ে প্লাবিত হয়েছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছেন ৬০,০০০-এর বেশি মানুষ। তলিয়ে গেছে প্রায় ১,০০০ হেক্টরের বেশি ফসলি জমি। উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ সহায়তা প্রদান করা হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। ফলে চরম সংকটের মধ্যে পড়েছে এখানকার বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, পদ্মার পানি এখনও বিপদসীমার ৫৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে হু হু করে বাড়ছে পদ্মা নদীর পানি। এরই মধ্যে প্লাবিত হয়েছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের নিম্নাঞ্চল। ঘরবাড়িতে উঠে গেছে পানি, তলিয়ে গেছে যাতায়াতের সড়কও। পানিবন্দী হয়ে পড়েছে ২ ইউনিয়নের প্রায় ৬০,০০০ মানুষ। দৈনন্দিন কাজ সারতে হচ্ছে ডিঙ্গি নৌকা দিয়ে। বন্ধ রয়েছে ২১টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান।
খাবার ও বিশুদ্ধ পানির সংকটে এলাকার মানুষ পড়েছে চরম বিপাকে। পানি খালি বাড়তেই আছে আর খালি বন্যা খালি আমাদের বাড়ি ঘর ডুবে যাচ্ছে। খুব কষ্টের মধ্যে আছি, উপরে উপরে মাছা দিয়ে আমরা আছি। সব ফসল সব তলায় গেছে, বুঝছেন, আমাদের চলাফেরা খুব কষ্ট হইতেছে। প্রত্যেকটা বাড়ি পানি, এই যে দেখেন এই যে ডুঙ্গা বানায় বানায় চলতেছে। বিশুদ্ধ পানিগুলো এখন বর্তমান পাচ্ছি না, জলবদ্ধতা পানিগুলো আমাদেরকে সময়কালে প্রাণ করতে হচ্ছে। আকস্মিক এমন বন্যায় বিনষ্ট হয়েছে মাঠের ফসলও। প্রায় 1000 হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে পানিতে। আমরা বাড়ি ঘর সব চলে গেছে এবং মরিচ চলে গেছে, পাট চলে গেছে। খুব অতি কষ্টতে আমরা আছি। তা আমরা কোনো সাহায্য মাঝে আসেও নি, কোনো দেখেও না এখন। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন উজান থেকে আসা পানি প্রবাহ কমলেই পরিস্থিতি উন্নতি হবে। সম্প্রতি সময় অতি বৃষ্টিপাত, মৌসুমী বৃষ্টিপাত এবং উজানে আমাদের যে ভারতের থেকে যে বৃষ্টিপাতের জলবদ্ধতার কারণে, পানি ঢলের কারণে আমাদের পদ্মা নদীতে ব্যাপক হারে পানি বৃদ্ধি পেয়েছে। আমাদের পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সব জায়গায় আমাদের যে কর্মচারীরা আছেন তারা নজরদারিতে রাখছেন এবং যেখানে তাৎক্ষণিকভাবে কোনো ভাঙনের সৃষ্টি হলে আমরা জিও ব্যাগ এবং টিউব দিয়ে সে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করব। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য শুকনো খাবার সহ প্রয়োজনীয় সব সহযোগিতার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা ইনস্ট্যান্ট কিছু খাবার, শুকনো খাবার বা মানুষের দিন চালানোর জন্য যে খাবারগুলোর প্রয়োজন সেই খাবারগুলো আমরা সাথে এনেছি এবং বিভিন্ন ব্যক্তিদের, বিভিন্ন পরিবারকে সেটা আমরা সরবরাহ করছি। আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। ধলাই নদী থেকে লুট হওয়া পাথর উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে সিলেট জেলা প্রশাসন। মহাসড়কে তল্লাশি, অবৈধ ক্রাশারে অভিযান সহ লুটের পাথর উদ্ধারে তৎপর যৌথ বাহিনী। এদিকে বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর কাঁচপুর ব্রিজের নিচ থেকে বিপুল পরিমাণ সাদা পাথর উদ্ধার করে র্যাব। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারজানা আফরোজ টুম্পার রিপোর্ট। সিলেটের সাদা পাথরে লুটকৃত পাথর উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। মহাসড়কে তল্লাশি, অবৈধ ক্রাশারে অভিযান সহ লুটের পাথর উদ্ধারে তৎপর যৌথ বাহিনী। প্রশাসন জানায়, সিলেট সহ দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় 90,000 ঘনফুট পাথর এরই মধ্যে উদ্ধার করা হয়েছে। এসব পাথর ধলাই নদীতে প্রতিস্থাপনের কাজ চলছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে সিলেটের জেলা প্রশাসক সাদা পাথর পরিদর্শনে গিয়ে জানান, আগামী রোববার জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি ক্ষয়ক্ষতি সম্পর্কে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে। এদিকে কোম্পানিগঞ্জ উপজেলা প্রশাসন জানিয়েছে, জব্দকৃত পাথর সাদা পাথরের নিকটবর্তী একটি বাংকারের মধ্যে রাখা হয়েছে। সেখান থেকে পাথর প্রতিস্থাপনের কাজ চলছে। এদিকে বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর কাঁচপুর ব্রিজের নিচ থেকে সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পরিমাণ সাদা পাথর উদ্ধার করেছে র্যাব। সাদা খনিজ পাথর উদ্ধারে ঢাকা জেলার ডেমরার সারুলিয়ায় র্যাব, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান চলমান রয়েছে। র্যাব জানায়, অবৈধভাবে উত্তোলন করে সাদা পাথর স্থানীয় দয়ার বাজার, কলাবাড়ি ও ভোলাগঞ্জ 10 নং ঘাটে কালেকশন করে বিভিন্ন ক্রাশার মেশিনে পাঠানো হয়েছে। আনুমানিক 40,000 ঘনফুট আস্ত ও ক্রাশড পাথর উদ্ধার করা সম্ভব হবে বলে ধারণা করছে র্যাব। 7টা গদিতে এই পাথরের সন্ধান আমরা পেয়েছি এবং বিপুল পরিমাণ পাথর। বাট এই যে সাদা পাথরগুলো এরা একেবারে মেশিনের সাথে আনলোড করছে, একদিকে আনলোড করছে আর একদিকে ক্রাশ করছে। তারা প্রায় নট লেস দ্যান 40,000 কিউবিক পাথরের কম না, আনুমানিক বলছি আমি এটা। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। মিরপুরের শেওড়াপাড়ায় নিহত গৃহবধূ কেয়ার 4 সন্তানকে ফিরে পেয়েছে স্বজনরা বলে জানিয়েছেন নিহতের পিতা। আর মিরপুর মডেল থানার এসি মিজানুর রহমান বলেন, আসামিদের দ্রুত গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। গেল বুধবার দিবাগত রাতে রাজধানীর শেওড়াপাড়ায় নিজ বাসায় ফাহমিদা তাসিন নামে এক গৃহবধূর মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় বৃহস্পতিবার মিরপুর মডেল থানায় মামলা করেন নিহত কেয়ার পিতা। আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শুক্রবার সন্ধ্যায় থানার সামনে মানববন্ধন করেন নিহতের স্বজনরা। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের কথা জানিয়ে স্বজনরা বলেন, পুলিশের সহযোগিতায় শ্বশুরবাড়ির কাছ থেকে কেয়ার 4 সন্তানকে ফেরত পেয়েছেন তারা। এটা কেন হয়েছিল আমরা জানি না। একটা রহস্যজনক মৃত্যু,
সেজন্য কিন্তু পুলিশ এগিয়ে যাবে। এটা খুন না আত্মহত্যা সেটা জাজমেন্ট হবে পরে। শেষ পর্যন্ত পুলিশ আমাদেরকে সহযোগিতা করেছেন, বাচ্চাদেরকে আমাদের জিম্মা দিয়েছেন। আর আসামিদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানায় মিরপুর মডেল থানা পুলিশ। আমাদের টিম কাজ করছে, একাধিক টিম কাজ করছে, আমরাও কাজ করছি। হ্যাঁ, ফলাফল আমরা আপনাদেরকে অবশ্যই আমরা জানাবো। আমাদের চেষ্টা অব্যাহত আছে। মামলা তদন্তাধীন আছে এবং ডাক্তারি রিপোর্টে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলেও জানায় পুলিশ। আমাদের যতটুকু। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। সুনামগঞ্জের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় 2 জন নিহত হয়েছেন, আহত হন আরও 5 জন। শুক্রবার বিকেলে দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর মাঠে একটি স্থানীয় ফুটবল ম্যাচ চলাকালে 2 পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল মতিন ও আকবর আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত জানান, ঘটনাস্থল থেকে কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দেখছেন সংবাদ সকাল। আন্তর্জাতিক প্রসঙ্গ। আবারও ছাত্র জনতার আন্দোলনে উত্তাল সার্বিয়া। টানা 3 দিন ধরে চলছে সরকার বিরোধী বিক্ষোভ। প্রেসিডেন্ট ভুসিচের কাছে আগাম নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জয়া সরকারের রিপোর্ট, জানাচ্ছেন জুবায়ের নূর। দুর্নীতি ও স্বৈরাচারী শাসনের অভিযোগে সার্বিয়ান সরকারের বিরুদ্ধে চলছে বিক্ষোভ। বুধবার উত্তরাঞ্চলের নোভি সাদ শহরে সরকার দলীয় সমর্থকদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। সহিংসতায় প্রায় 80 জন আহত হন। পরিস্থিতি সামাল দিতে গিয়ে 27 পুলিশ কর্মকর্তা আহত হন। অন্তত 47 জনকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার নোভি সাদ শহরে ক্ষমতাসীন সার্বিয়ান প্রোগ্রেসিভ পার্টির অফিসে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। একই দিন দেশটির রাজধানী বেলগ্রেড প্রেসিডেন্টের অনুগত সমর্থক ও সরকার বিরোধীরা একে অপরের দিকে বিস্ফোরক দ্রব্য নিক্ষেপ করে সংঘর্ষে জড়ায়। এ সময় 5 পুলিশ কর্মকর্তা আহত হন। আটক করা হয় 5 জনকে। আন্দোলনকারীরা প্রেসিডেন্টের 13 বছর শাসনের অবসানের দাবি জানান। আন্দোলনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে কাঁদানে গ্যাস ছুড়তে দেখা যায়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইভিকা দাদিচ ও বেলগ্রেডে পুলিশের ওপর আন্দোলনকারীদের হামলা চালানোর অভিযোগ তোলেন। দেশটিতে চলমান সংঘাতকে বিদেশি ষড়যন্ত্র বলে অভিহিত করেন প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিচ। আন্দোলনকারীদের আগাম নির্বাচনের দাবিকে তিনি নাকচ করে দেন। দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তিনি আরও কঠোর হওয়ার নির্দেশ দেন। এর আগে 2024 সালের নভেম্বরে নোভি সাদ রেল স্টেশনের ছাদ ধসে 16 জন নিহতের ঘটনাকে কেন্দ্র করে সরকার বিরোধী বিক্ষোভ হয়েছিল। নিউজ ডেস্ক, দেশ টিভি। পাকিস্তান কাশ্মীর সহ উত্তর পশ্চিমাঞ্চলের একাধিক স্থানে 24 ঘন্টায় আকস্মিক বন্যায় প্রাণ গেছে অন্তত 200 জনের। অতিবৃষ্টির প্রভাবে আকস্মিক বন্যা ও ভূমিধসে এসব প্রাণহানি ঘটে। রয়টার্স জানায়, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পাহাড়ি এলাকায় প্রাণ গেছে 150 জনের। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত অর্ধশত অবকাঠামো। এ সময় স্থানীয় বাসিন্দাদের উদ্ধারে গিয়ে হেলিকপ্টারে বিধ্বস্ত হয়ে প্রাণ হারান আরও 5 জন উদ্ধারকর্মী। 21 আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে জানিয়ে সতর্কতা জারি করেছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ভয়াবহ বন্যা ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত ভারতের জম্মু কাশ্মীর। এখনো পর্যন্ত 60 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন 2 শতাধিক মানুষ। সাইদুর জামানের রিপোর্ট, জানাচ্ছেন আরবিদ আফসার। পর্বতের দেশ কাশ্মীর, চারপাশে মনোরম দৃশ্য আর সবুজে মোড়া উপত্যকা। কিন্তু গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় সেই সৌন্দর্য তছনছ। পানিতে ডুবে দিন দিন ভারী হচ্ছে লাশের মিছিল। বিশেষ করে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জম্মু কাশ্মীরের 400টি গ্রাম। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ক্ষয়ক্ষতির চিহ্ন। 2 মিনিটের মধ্যে সবকিছু হয়ে গেল। আমি কি বলবো বুঝতে পারছি না। আমার মেয়ে নিখোঁজ। দয়া করে আমার মেয়েকে নিরাপদে আমার কাছে নিয়ে আসুন।
শুক্রবার সকাল থেকে আবারও শুরু হয় উদ্ধার কাজ। যোগ দিয়েছেন সেনা সদস্যরাও। উদ্ধার কাজের জন্য বানানো হয়েছে অস্থায়ী সেতু। আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে কমপক্ষে ৬০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং আমরা ১০০ জন আহতকে হাসপাতালে স্থানান্তর করেছি। উদ্ধার অভিযান চলছে। অনেক লোক এখনো নিখোঁজ থাকায় আমরা স্পষ্ট তথ্য দিতে পারছি না। হতাহতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। শ্রীনগরের স্থানীয় আবহাওয়া অফিস কাশ্মীরের কয়েকটি অঞ্চল বিশেষ করে কিশতওয়ারে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। তারা স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে বলেছে বৈদ্যুতিক খুঁটি ও পুরানো গাছ থেকে যেন দূরে থাকে, কারণ কাদামাটির ঢল ও আকস্মিক বন্যার ঝুঁকি আছে এখনো। নিউজ ডেস্ক, দেশ টিভি। ইউরোপে প্রতিনিয়ত বাড়ছে দাবানল। স্পেন, পর্তুগাল, তুরস্ক ও গ্রিসে ছড়িয়ে পড়া দাবানল এখনও নিয়ন্ত্রণে আসেনি। দমকল কর্মীদের সঙ্গে স্থানীয়রাও লড়ছেন আগুন নিয়ন্ত্রণে। ফাতেমা তাসনিমের রিপোর্ট। বসতবাড়ি থেকে বনাঞ্চল এভাবেই ছড়িয়ে যাচ্ছে দাবানল। দিনের পর দিন ইউরোপের দাবানল বেড়েই চলেছে। স্পেন, পর্তুগাল, তুর্কি থেকে গ্রিস, কোথাও থেমে নেই দাবানলের তাণ্ডব। শুক্রবার স্পেনের গ্যালিসিয়া ও এক্সট্রিমাদুরা অঞ্চলে দাবানল নিয়ন্ত্রণে লড়াই করেন দমকল কর্মীরা। উত্তর পশ্চিমের জোমোরাও ও ওরেন্স প্রদেশেও পরিস্থিতির নেই উন্নতি। তীব্র তাপপ্রবাহ উস্কে দিচ্ছে দাবানলকে। এবছর প্রায় ১.৫ লাখ হেক্টর জমি পুড়ে ছাই হয়েছে। বিগত ২০ বছরে সবচেয়ে ভয়াবহ দাবানলের মুখোমুখি স্পেন। ঝুঁকি এড়াতে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৯,৫০০ মানুষকে। এদিকে পর্তুগালেও থেমে নেই দাবানলের প্রকোপ। আগুনের শিখা ছড়িয়ে পড়েছে বনাঞ্চলে। ইউরোপীয় কর্তৃপক্ষের মতে এখন পর্যন্ত ৫২,০০০ হেক্টর এলাকা পুড়েছে আগুনে। বিজ্ঞানীরা বলছেন ভূমধ্যসাগরীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন ও শুষ্ক আবহাওয়ার কারণে বাড়ছে ঝুঁকি। ট্রানকোসা অঞ্চলে অবস্থিত বেনভেন্টে দেখা যায় স্থানীয়রাও আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছেন। পরে উদ্ধারকর্মীরা তাদের সরিয়ে নেয়। তুরস্কের দক্ষিণাঞ্চলে মেরসিন প্রদেশে বনাঞ্চল সহ দাবানল ছড়িয়েছে বসতবাড়িতে। পৌরসভা জানিয়েছে ৬টি গ্রামের মধ্যে ২টি গ্রামের ৭০% পুড়ে গেছে। দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ অব্যাহত রেখেছে। সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয়দের। গ্রিসের আমানিতেও বাড়ছে দাবানল। বিস্তৃত অঞ্চল জুড়ে গাছ ও বনভূমি পুড়তে দেখা যায়। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। প্লাস্টিক দূষণ বন্ধে চুক্তি করতে জেনেভা আলোচনা আবারও ব্যর্থ হতে চলেছে। কোনো কার্যকরী সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো বিশ্ব নেতাদের এই আলোচনা। ২ বছরের বেশি সময় ধরে এভাবেই চলে আসছে। এ নিয়ে ষষ্ঠবারের মতো প্রচেষ্টা ব্যর্থ হলো। বিস্তারিত তনিমা ইসলামের রিপোর্টে জানাচ্ছেন রায়হান কবির শুভ্র। জলজ প্রাণীর আবাসস্থল সমুদ্র, কিন্তু শ্রেষ্ঠ জীব দাবিদার মানুষের কারণে তাদের সেই আবাসস্থল আর নিরাপদ থাকছে না, পরিণত হচ্ছে ময়লার স্তূপে। এর অধিকাংশই প্লাস্টিক কণা। প্লাস্টিকের দূষণ রোধে অনেকদিন ধরেই কাজ করে যাচ্ছেন বিভিন্ন দেশের পরিবেশ মন্ত্রণালয়। ৫ আগস্ট জাতিসংঘের আয়োজনে জেনেভায় এ নিয়ে ষষ্ঠবারের মতো আলোচনায় বসে বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা। যোগ দেন পরিবেশবাদী বিভিন্ন সংগঠনও। সব মিলিয়ে ১,০০০-এর বেশি প্রতিনিধি। প্লাস্টিকের ব্যবহার ও উৎপাদন বন্ধে সম্মিলিত কোনো সিদ্ধান্তে না আসতে পারায় শুক্রবার চুক্তি ছাড়াই শেষ হয় এ আলোচনা। এদিকে একটি কার্যকর চুক্তির দাবি জানান জাতিসংঘ পরিবেশ কর্মসূচির নির্বাহী পরিচালক ইঙ্গার এন্ডারসন। আমি এমন চুক্তি চাই যেখানে সামগ্রিক পরিবেশ সহ প্লাস্টিক দূষণের অবসান ঘটবে। জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশ আছে, তারা সকলেই আলোচনা করছেন। এই আলোচনা কোনো সমাধান না আসলে পরে এটি আর সম্ভব হবে না। পানামা, কেনিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য সহ মোট ১৮৪টি দেশ ক্ষতিকর প্লাস্টিক উৎপাদন রোধে সম্মতি প্রদান করেন, কিন্তু তেল উৎপাদনকারী দেশগুলো শুধু প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণের মধ্যেই সীমিত থাকতে চায়। আর অন্তত ১০০টি দেশ পরিষ্কার পরিচ্ছন্নতা, বর্জ্যের পুনর্ব্যবহার এবং বিষাক্ত রাসায়নিকের উৎপাদন বন্ধের বিষয়ে আলোচনা তোলে। গেল বছর দক্ষিণ কোরিয়ায় জাতিসংঘ পরিবেশ পরিষদ আয়োজিত প্লাস্টিক উৎপাদন বন্ধের বৈঠকটিও একইভাবে ব্যর্থ হয়। প্লাস্টিক দূষণ রোধে চুক্তি করা না গেলে ২০৬০ সালের মধ্যেই এর উৎপাদন বৃদ্ধি পাবে, যা স্বাস্থ্য ঝুঁকি ও জলবায়ু দূষণে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।